আসসালামু আলাইকুম। আজ 14 আগস্ট 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন দূতের বৈঠক, কি ঘটতে যাচ্ছে? নিজের সম্পর্কে অভিযোগ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। হুথিদের নিয়ে অবিশ্বাস্য যা করছে চীন। এবার বিস্তারিত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৃহস্পতিবার বিচারপতির বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র। বৈঠকটি চলমান অবস্থায় রয়েছে এবং এতে দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন সংক্রান্ত বিষয়াবলী আলোচনার কেন্দ্রে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত মঙ্গলবার রাজধানীর গুলশানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। সূত্র জানায়, কমিশনের সদস্য সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান ওই বৈঠকে ছিলেন। বৈঠক সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের প্রস্তুতি, আসন্ন জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সনদ সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলী রিয়াজের কথা হয়। এর আগের দিন সোমবার ট্রেসি অ্যান জ্যাকবসন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেন। ট্রেসি অ্যান জ্যাকবসনের এইসব তৎপরতাকে অনেকে সন্দেহের চোখে দেখছেন। অনেকে বলছেন এসবের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে নানা ধরনের তৎপরতা চালাচ্ছেন। এমনকি সরকারের ভেতরেও ট্রেসি অ্যান জ্যাকবসন একটি প্রভাব বলয় তৈরি করার চেষ্টা করছেন বলে অভিযোগ করছেন কেউ কেউ। তবে ঢাকা মার্কিন দপ্তর বলছেন, বাংলাদেশের জনগণের অভিপ্রায়ই যুক্তরাষ্ট্রের অভিপ্রায়, সুতরাং সন্দেহের কোনো কারণ নেই। 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসা থেকে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বিষয়টা এখনো যেহেতু তদন্তাধীন আছে, অনুসন্ধান চলছে, তাই মন্তব্য করা উচিত না। তারপরও যেহেতু আমার নাম বিশেষভাবে সেখানে এসেছে এবং আমার নামটা আসার পর আমি অবাক হই। তিনি বলেন, জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম। 2022 সালে যখন আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তখন সেও ছাত্র অধিকার পরিষদ করত। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে সম্ভবত সে ছিল, তখন চিনতাম। কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সঙ্গে আমার কখনো কথা বা দেখা হয়নি। আসিফ মাহমুদ আরও বলেন, এই ধরনের একটা অভিযোগ আসার পর আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম। আজকে কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয়ে। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি আসলে কি ঘটনা। তিনি দাবি করেছেন অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপূর্বক। যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন আদালত। এক রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। এদিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য 17 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর AK-M নুরুন নবী। রিটে বলা হয়েছে, ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং সেখানে যেন আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এছাড়া সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা চেয়ে একটি রুল জারিরও আবেদন করা হয়েছে রিটে। ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদীর উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের ওপর দিয়ে বয়ে গেছে সেই নদীর নামই ধলাই নদ।
পাহাড় থেকে ঝর্ণার পানির স্রোতে এই নদী বেয়েই সাদা পাথরে নেমে আসে। ধলাই নদের উৎস মুখের এই জায়গার নাম ভোলাগঞ্জ 0 পয়েন্ট। গত 5 আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষে থাকা এটি বর্তমানে লুটে ক্ষত বিক্ষত স্পটে পরিণত হয়েছে। পাথরের সঙ্গে বালুও লুট করা হচ্ছে, অথচ পর্যটন কেন্দ্রের চারদিকে বিজিবির 4টি ক্যাম্প ও পোস্ট রয়েছে। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, এই ডাকে আমরা সাড়া পাচ্ছি। এখনই সুযোগ এসেছে ইসলামী শাসন কায়েম করার। এটা দেখে ফ্যাসিস্ট চরিত্র ও চাঁদাবাজদের সহ্য হচ্ছে না। তারা চিন্তিত হয়ে পড়েছে। তারা ওলামা ও চরমনায়ের বিরুদ্ধে লেগেছে। বিশেষ করে যাদের ডাকে গণ অভ্যুত্থান হয়েছে তাদের বিভিন্নভাবে সমালোচনা করছে, কিন্তু তারা 15 বছরে বালু ভর্তি একটি ট্রাক সরাতে পারেনি। ফরিদপুরে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা ও ওলামায়ে কেরাম তৌহিদি জনতার করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। আজ বুধবার বিকেলে শহরের গোয়ালচামট এলাকার বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পৌর মিলনায়তনে এই সভার আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইয়াম্মা পরিষদ। চরমনাই পীর বলেন, এখন আমার ভাইদের বলবো, সুযোগ যখন আল্লাহ আমাদের দিয়েছেন, আমরা যেন এই সুযোগের সদ্ব্যবহার করতে পারি। আমাদের এক হয়ে কাজ করতে হবে, আর বিদেশ যেন আমাদের গোলাম বানিয়ে রাখতে না পারে। আমরা স্বাধীন দেশ হিসেবে আমাদের দেশকে মানবতার কল্যাণের পক্ষে মাথা উঁচু করে তুলতে পারি। স্বার্থান্বেষীরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্টেশন ঘাট দখলে নেমেছে মন্তব্য করে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, তারা পাথর মেরে মানুষ হত্যা করে চিত্ত বিনোদন করে, উল্লাস করে। আমরা ওদের ঘৃণা জানাই। ওই স্বার্থান্বেষী মহলকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। বাংলাদেশকে স্বাধীন করতে হবে, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। চরমনাই পীর আরও বলেন, নির্বাচন হতে হবে পিআর পদ্ধতির মাধ্যমে। এতে প্রতিটি ভোটারকে মূল্যায়ন করা হয়। তাই সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতির সংস্কার। এই সিস্টেমে প্রতিটি ভোটারের মূল্যায়ন করা হয়। এই পদ্ধতির মাধ্যমে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, গুন্ডা তৈরি হয় না এবং সমস্ত দলের প্রতিনিধির সংসদে যাওয়ার সুযোগ থাকে। তিনি বলেন, 5 আগস্টের পর 53 বছরে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার এই সুযোগ কিন্তু আগে আর আসে নাই। যেই সুযোগ এখন এসেছে, সেই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি, যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস পড়বে, তখন তারা আমাদের ধিক্কার জানাবে, ঘৃণা করবে। রাজুকের 30 কাঠার একটি প্লট শেখ রেহানার পরিবারের জন্য বরাদ্দ দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ দিয়েছিলেন তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। এমন দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। ঢাকার বিশেষ জজ আদালত 4A প্লট দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এই অভিযোগ করেন দুদকের 3 কর্মকর্তা। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 23 জন আসামি রয়েছেন। দুদকের উপসহকারী পরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও SM রাশেদুল হাসান আদালতকে জানান, টিউলিপ সিদ্দিকের প্রভাবে শেখ হাসিনা আইন ভেঙে শেখ রেহানার পরিবারকে প্লট বরাদ্দ দেন। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, রাজুকের বিধি অনুযায়ী ঢাকা বা নারায়ণগঞ্জে একবার প্লট পেলে দ্বিতীয়বার আবেদন করা যায় না। এখানে কোনো আবেদন ছাড়াই শেখ রেহানার পরিবার প্লট পেয়েছে। আরেক আইনজীবী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, শেখ রেহানা পূর্বাচলের কূটনৈতিক এলাকায় 10 কাঠার একটি প্লট পেয়েছেন এবং তার দখলও নিয়েছেন। এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক উভয়ই ক্ষমতার অপব্যবহার করেছেন দাবি করেন তিনি। দুদক কর্মকর্তাদের ভাষ্য, এসব অনিয়ম গণভবনের ছত্রছায়ায় ঘটেছে। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে আগামী 28 আগস্ট। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। নিজের আত্মাকে শান্তি দিন। কিভাবে নিজের আত্মাকে শান্তি দেবেন? ভোগে আসলে সুখ নেই, সুখ ত্যাগেই। আপনি আপনার আত্মাকে তখনই শান্তি দিতে পারবেন যখন আপনি কোনো ত্যাগের কাজ করবেন। ধরুন, মনটা খুবই অস্থিরতার মধ্যে রয়েছে, আপনি চলে যান গরিব দুঃখীদের কাছে, তাদের সঙ্গে একবেলা বসে খান, আপনি তাদেরকে খাওয়ান, অথবা এতিমখানার সন্তানদের সঙ্গে দিন কাটান, অথবা আরও ভালো ভালো কাজ, চমৎকার কাজ করুন, দেখবেন মন প্রশান্তিতে ভরে উঠেছে। সুতরাং মনকে শান্ত করার জন্য কখনোই অসৎ কাজে নেমে পড়বেন না। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। লোহিত সাগরে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা ও হামলার মধ্যেও চীনা গাড়ি বহনকারী জাহাজগুলো নিরাপদে চলাচল করছে, এমন এক ব্যতিক্রমী পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। 2023 সালের শেষ দিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। দাবি করছে
এটি গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ। এর ফলে বিশ্বব্যাপী জাহাজগুলো রুট পরিবর্তন করে দীর্ঘ পথে যাতায়াত করছে, কিন্তু অদ্ভুতভাবে চীনা গাড়ি রপ্তানিকারক জাহাজগুলো কোনো হামলার শিকার হয়নি। বিশ্লেষকদের ধারণা, চীন হয় সরাসরি নয়তো ইরানের মাধ্যমেই হুথিদের সঙ্গে গোপন সমঝোতায় পৌঁছেছে। ইরান হুথিদের প্রধান সমর্থক এবং চীনের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ। ফলে এই প্রভাবকে কাজে লাগিয়ে বেইজিং তার গাড়ি রপ্তানি সুরক্ষিত করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই নিরাপত্তা চুক্তি সব চীনা জাহাজের জন্য নয়, শুধু ইউরোপগামী গাড়ি বহনকারী জাহাজগুলোই এর সুবিধা পাচ্ছে। এমনকি বিদেশি পতাকাবাহী জাহাজও যদি চীনা গাড়ি বহন করে, তারাও নিরাপদে লোহিত সাগর অতিক্রম করছে। কিন্তু গাড়ি বহন না করা চীনা জাহাজগুলো এই রুট এড়িয়ে চলছে। অর্থনৈতিক কারণে এই সমঝোতার গুরুত্ব বিশাল। লোহিত সাগরের বদলে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে হলে সময় বেড়ে যায় 14 থেকে 18 দিন এবং প্রতিটি যাত্রায় কয়েক মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হয়, যা প্রতি গাড়িকে কয়েকশো ডলার খরচ বাড়িয়ে দেয়। যেহেতু ইউরোপে চীনা গাড়ির প্রধান প্রতিযোগিতামূলক সুবিধা কম দাম, তাই এই ব্যয় তাদের বাজারে টিকে থাকার ক্ষমতায় বড় প্রভাব ফেলতে পারে। এই কারণেই বেইজিং এমন কূটনৈতিক পথ বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। হুথিদের জন্য এটি লাভজনক। তারা পশ্চিমা ও মিত্র দেশের জাহাজে হামলা চালিয়ে রাজনৈতিক অবস্থান ধরে রাখছে, আবার চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করে সম্ভাব্য অর্থনৈতিক ও সামরিক সুবিধার দ্বার খুলছে। পশ্চিমা দেশগুলো প্রকাশ্যে খুব বেশি কিছু না বললেও তাদের নৌবাহিনী লোহিত সাগরে টহল জোরদার করেছে। তবুও চীনা গাড়ি বহনকারী জাহাজের নির্বিঘ্ন যাত্রা তাদের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এক ইউরোপীয় নৌকূটনীতিকের ভাষায়, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা এখন শুধু নৌবাহিনীর শক্তির উপর নির্ভরশীল নয়, কূটনৈতিক সমঝোতাও বড় ভূমিকা রাখছে। প্রাচীনতম বাণিজ্য রুটগুলোর একটি লোহিত সাগর আজ এক দ্বিমুখী বাস্তবতার প্রতীক। কারোর জন্য এটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র, আবারও কারোর জন্য নিরাপদ মহাসড়ক। আপাতত চীনা গাড়ি নির্মাতারা লাভবান হচ্ছে। তাদের গাড়ি দ্রুত ও সস্তায় ইউরোপের বাজারে পৌঁছাচ্ছে, আর লোহিত সাগরের ঢেউ তাদের জন্য নীরব মিত্রে পরিণত হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ফোর্স শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশের সামরিক সক্ষমতা আরও বাড়াতে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে শরীফ বলেন, আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বাহিনী শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম। তিনি এই ফোর্স গঠনকে দেশের সামরিক শক্তি বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলেও উল্লেখ করেন। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে চার্টার অব স্টেবিলিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান, যা তার মতে কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং জাতীয় স্বার্থ ভিত্তিক একটি কাঠামো। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার বক্তৃতায় ভারতের সঙ্গে সংঘাতের প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে নয়াদিল্লি বিনা প্ররোচনায় পাকিস্তানে হামলা চালায়, আর তারই জবাবে ভারতকে ঐতিহাসিক শিক্ষা দেওয়ার জন্য তিনি সেনা প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির বাবর এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নবিদ আশরাফের প্রশংসা করেন। শেহবাজ বলেন, মাত্র 4 দিনেই ভারতের গর্ব ধূলিসাৎ হয়ে গেছে। পাকিস্তানি সেনাদের বীরত্বের প্রশংসা করে তিনি বলেন, যারা জীবন বাজি রাখতে প্রস্তুত, এমন জাতিকে কখনো পরাজিত করা যায় না। তিনি তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও আজারবাইজান সহ মিত্র দেশগুলোর প্রতি সংঘাতকালে কূটনৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।